তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ সনাতন সূত্রধরে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি আলোচনা করছি ক্লাস 9-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার 14 নম্বর প্রশ্নপত্রটা নিয়ে। দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে, চন্দ্রনাথের তুলনা করা হয়েছে কালপুরুষ নক্ষত্রের সাথে। রাধারানীর সম্পত্তি ছিল কত টাকা বলো তো? প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি ছিল। বৃদ্ধ থমকে দাঁড়ালেন। এখানে বৃদ্ধ হলেন, বৃদ্ধ কে বলো তো? বৃদ্ধ তোমার শোভনের বাবা। ভাঙার গান কবিতায় কবি জীবনপানে ডাকতে বলেছেন। জীবনপানে কাকে ডাকতে বলেছেন? মৃত্যুকে ডাকতে বলেছেন। দেবতাকে মোরা কি জানি? আত্মীয় জানি। তিনি আমেরিকায় আমার বিশেষ উপকারী বন্ধু ছিলেন। তিনি বলতে এখানে কে বলো তো? তিনি বলতে এখানে মিসেস বুলের কথা বলা হয়েছে। অবশেষে কার্শিয়াং স্টেশনে উপস্থিত হইলাম। কার্শিয়াং স্টেশনের উচ্চতা কত বলো দেখি? কার্শিয়াং স্টেশনের উচ্চতা হলো 4864 ফিট। আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে। এখানে প্রভুকে, আমাদের প্রভু হলেন তোমার রাজশ্যালক। মোহাম্মদ শাহর নামে এক প্রতিবেশীর করুণা হলো। কি, কার জন্য করুণা হলো? তোমার বুড়ো বুড়ির জন্য করুণা হয়েছিল। মহর্ষি কর্ণ তীর্থ থেকে ফিরে এসে কিসের আয়োজন করেন? তোমার শকুন্তলাকে প্রতিগৃহে পাঠানোর ব্যবস্থা করেন। জেরেমি সন্ডার্সের স্ত্রীর নাম কি বলো তো? যে এটা তোমার নাম ছিল আমরা জানি যে ডরথি। ক্যারিন হল আগে কি ছিল? ক্যারিন হল আগে ছিল একটা কি বলো তো? হান্টিং লজ। তারই তো ব্যঞ্জনধ্বনি কোনটা বলো তো? তারই তো ব্যঞ্জনধ্বনি তোমার ডয়বিনর আর ঢয়সিনর। অতসি তিসি। এক্ষেত্রে ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে যে সূত্রটা প্রযোজ্য হয়েছে সেটা কি? আদি স্বরলোপ প্রযুক্ত হয়েছে। পঙ্কজ, পঙ্কজ শব্দটি কি বলো তো? পঙ্কজ শব্দটা কিন্তু একটা যোগরূপ রূঢ় শব্দ। ইনি রাজবিদ্রোহী। ইনি হলো, ইনিকে, ইনি তোমার নির্দেশক সর্বনাম। মা শিশুকে চাঁদ দেখান। এখানে চাঁদ দেখায়, এই যে দেখায়, দেখার নিচে দাগ আছে, এখানে এটা কি বলো তো? এটা তোমার হবে বলো প্রযোজক কর্তা। মায়ের সঙ্গে ছেলেটি কাঁদছে। মায়ের সঙ্গে ছেলেটাও কাঁদছে। এখানে সঙ্গের নিচে দাগ দেওয়া আছে। এবার এটা কি জাতীয় অব্যয় বলো তো? এটা কিন্তু তোমার পদান্বয়ী অব্যয়। ঠিক আছে। আচ্ছা, 2-এর প্রথম প্রশ্নটা কি বলেছে? এটা খুব জ্ঞানের কথা। জ্ঞানের কথাটা কি ছিল? চলো আমরা পিডিএফ বানিয়েছি, পিডিএফ থেকে দেখো। প্রভূত সম্পত্তির অধিকারী হয়েও ইলিয়াসের জীবনে সুখ শান্তি ছিল না। কিন্তু তারা যখন অর্থহীন হয়ে গেছে তখনই তারা প্রকৃত সুখের সন্ধান পায়। প্রভুর সেবা আর ঈশ্বরের চিন্তা করার মাধ্যমে ইলিয়াস বুঝেছে মানুষ মোহাসক্ত হয়ে সম্পত্তি হারিয়ে কাঁদে, কিন্তু ঈশ্বর সাধনাই মুক্তিলাভের একমাত্র পথ। তাই এই প্রকৃত সত্যকেই মোল্লা জ্ঞানের কথা বলেছে। মূল কথাটা এই ছিল। কথাটা কি বলতো? নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পের কথকের মাস্টারমশাইকে নিয়ে লেখা গল্পের মূল কথাটি ছিল অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না। অতীতের রূপ এই অন্ধকার। কেন বলতো? অতীতের রূপ অন্ধকার কারণ আলোভরা বর্তমানে ফিরতে পারে না। চণ্ডীর আদেশ পেয়ে বীর হনুমান কি করেছিল? বীর হনুমান তোমার মঠ অট্টালিকা ভেঙে কিন্তু খান খান করে দিয়েছিল। ঝড়ে অবিরত, কোথায় কি ঝড়ে? কেশবতী কন্যার চুলের চুমা হিজলে কাঁঠালে জামে অবিরত ঝরে পড়ে। অর্থাৎ রূপসী বাংলায় নীল সন্ধ্যার মায়াময় আবেশ বঙ্গ প্রকৃতির সমগ্র সত্তাকে আবিষ্ট করে। বাঙালির হিয়া অমিয় মথিয়া কে কায়া ধরেছে বলতো? জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হরি মন্ত্রের আবেশে বঙ্গ সমাজে ঐক্যবদ্ধ করে বাঙালির হৃদয়ে অমৃত মন্থন করতে, অর্থাৎ শুভদের জাগরণ ঘটাতে নিমাই কায়া রূপ ধারণ করেছে। চেষ্টার ফল হয়তো আমরা দেখে যেতে পারবো না। প্রাবন্ধিক কাদের কোন চেষ্টার কথা ধ্বনিত হয়েছে? আলোচ্য অংশে সৈয়দ মুস্তাফা আলী চেষ্টা বলতে বহু হিন্দি সাহিত্যিকের হিন্দি ভাষাকে আরবি ও ফার্সি ও ইংরেজি শব্দের প্রভাবমুক্ত করার প্রচেষ্টাকে বুঝিয়েছেন। মিস মুলারের মঠাধ্যক্ষা সুলভ সংকল্প কোন দুটি কারণে কখনো সফল হবে না বলতো? মিস মুলারের মঠাধ্যক্ষ সুলভ সংকল্পটি যে দুটি কারণে সফল হবে না তা হলো তার রুক্ষ মেজাজ আর তার অদ্ভুত অস্থিরচিত্ততা। ভুটিয়ানিদের সম্পর্কে লেখিকা কোন বিশেষণ প্রয়োগ করেছেন? ভুটিয়ানিরা শ্রমশীলা, কার্যপ্রিয়, সাহসী ও সত্যবাদী। ধীবর নিজের পেশাকে সম্মান জানিয়ে কি বলেছিল?
নিজের পেশাকে সম্মান জানিয়ে বলেছিল, মানুষ যে বৃত্তি নিয়ে জন্মায় তা নিন্দনীয় হলেও পরিত্যাগ করা উচিত নয়। ধীবর বৃত্তান্ত নাট্যাংশে বাংলা ভাষার তর্জমা করেছেন, কে তর্জমা করেছেন বলতো? সত্যনারায়ণ চক্রবর্তী। উত্তরে প্রতিবারই আমি একই মিথ্যার আশ্রয় নিয়েছি। সেটি কে? সর্বরোগনাশক আশ্চর্য ওষুধ শঙ্কু কোথায় পেলেন? এবং এই প্রশ্নের মুখোমুখি তাকে বহুবার হতে হয়েছে। আর এই বারবার একই মিথ্যের আশ্রয় নিয়েছিলেন যে বাবা মারা যাওয়ার আগে তাকে এই ওষুধ দিয়ে গেছিলেন। আর্গাসের পুরো নাম কি বলতো? আর্গাসের পুরো নাম ছিল ডোমিঙ্গো বার্টেলেমে সারমিয়েন্তো। উপসর্গ আর অনুসর্গের একটা পার্থক্য বলো। উপসর্গ ধাতু বা শব্দের আগে বসে, কখনো পরে বসে না। অনুসর্গ দু একটি ক্ষেত্রবাদে অনুসর্গ সাধারণত বিশেষ্য ও সর্বনামের পরে বসে। অভিশ্রুতি কাদের বলা হয়? কাকে বলে? অভিনিহিত প্রক্রিয়ায় শব্দের অন্তর্গত হস্যই হস্যু পূর্ববর্তী ব্যঞ্জনের আগে বসে সেই ই বা হস্যু যখন পাশাপাশি স্বরধ্বনিকে প্রভাবিত করে এবং নিজে তার সঙ্গে পরিবর্তিত হয়ে যায় তাকেই অভিশ্রুতি বলে। যেমন করিয়া, কইরা, কইরে। তদ্ভব শব্দ কাকে বলে? তদ্ভব শব্দ হলো তৎ আর ভব। তৎ সংস্কৃত, ভব জাত বা উৎপন্ন। যে সমস্ত সংস্কৃত, পালি, প্রাকৃত ও অপভ্রংশের মধ্যে দিয়ে এসে বাংলার নতুন রূপ পেয়েছে তাদের তদ্ভব শব্দ বলে। সংস্কৃত কৃষ্ণ, প্রাকৃত কণ্হ, অপভ্রাংশ তোমার কানহ। প্রাচীন বাংলা কী হবে বলো তো? কেষ্ট। আধুনিক বাংলায় তোমার কানু ও কানাই। বাক্যালঙ্কার অব্যয় বলতে কি বোঝো? যা সৌন্দর্য বৃদ্ধি করে তা অলঙ্কার। বাক্যের সৌন্দর্য বৃদ্ধির জন্য যে অব্যয়পদ ব্যবহৃত হয় তাকে আলংকারিক বা বাক্যালঙ্কার অব্যয় বলে। লক্ষ্য রাখার বিষয় এরা, কিন্তু বাক্যে না থাকলেও বাক্যের অর্থ বদল হয় না, কিন্তু থাকার জন্য বাক্যটি সুন্দর ও শোভন হয়। যেমন আর না, যে, তো, বটে, যেমত ইত্যাদি। বাক্যে প্রয়োগ যেমত যোগিনী পাড়া। দ্বিকর্ম ক্রিয়া কাকে বলে? বাক্যে প্রয়োগ দেখাও। ক্রিয়ার মুখ্য ও গৌণ এই দুটি কর্মই উপস্থিত থাকে, তাকেই দ্বিকর্ম ক্রিয়া বলে। যেমন মাস্টারমশাই ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন। তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে। কে কাদের সম্পর্কে এমন মন্তব্য করেছেন? আলোচ্য উক্তিটি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত রাধারানী উপন্যাস থেকে গৃহীত হয়েছে। এখানে তাহারা বলতে রাধারানী ও তার মায়ের কথা বলা হয়েছে। রাধারানী পাঠ্যাংশে রাধারানী ও তার মায়ের নির্লোভ মনের পরিচয় পাওয়া যায়। অসুস্থ মায়ের পথ্য জোগাড় করতে রাধারানী বনফুলের মালার দামস্বরূপ আগন্তুকের কাছে যে অর্থ গ্রহণে বাধ্য হয়েছিল সেটি খরচ করেছিল, কিন্তু অচেনা আগন্তুক তথা রুক্মিণী কুমার রায় তাদের প্রয়োজনে অতিরিক্ত একটি নোট রেখে গেলে নোটটি ফেরত দেওয়ায় অভিপ্রায়ে সেটা তুলে রাখে। অর্থাৎ অর্থের প্রয়োজন তাদের ছিল, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত নয়। তারা বর্তমানে দরিদ্র বলেই রুক্মিণী কুমারের দান গ্রহণ করেছে, কিন্তু অতিরিক্ত অর্থের প্রতি তাদের কোনো লোভ ছিল না। তা গ্রহণ করতে তাদের আদর্শে বেঁধেছিল। অসাধারণ তাহার মুখাকৃতি। কার মুখাকৃতির কথা বলা হয়েছে? এখানে আলোচ্য অংশটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের চন্দ্রনাথ গদ্যাংশের নামচরিত্র চন্দ্রনাথের মুখবয়বের কথা বলা হয়েছে। উদৃষ্টের মুখাকৃতি কেমন ছিল? মোটা নাক, বড় বড় চোখ, চওড়া কপাল আর কপালের শিরা ত্রিশূল চিহ্নের মতো প্রকট। এইসব নিয়ে গঠিত কিশোর চন্দ্রনাথের অসাধারণ মুখমণ্ডল সুস্থ সবল দীর্ঘ দেহ, দৃষ্টি নির্ভীক, মনে সামান্য চঞ্চলতা জাগলেই একটা অদ্ভুত মোটা নাকের স্ফীত হয়ে ওঠে। সামান্য উত্তেজনাতেই কপালের মধ্যস্থলে শিরা ফুলে ওঠে ত্রিশূল চিহ্নের আকার নেয়। নটিগাছটি বুড়িয়ে ওঠে কিন্তু বুড়োয় না। নটিগাছটি কিসের প্রতীক? আর উদ্ধৃত অংশে তাৎপর্য। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতায় নটিগাছটি হলো সময়ের প্রতীক, মানব সভ্যতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আবহমান কবিতা থেকে নেওয়া হয়েছে চরণটিতে প্রকাশিত হওয়ার এক আশ্চর্য সত্য। কবি এ কবিতায় আবহমান কাল ধরে মানুষের পল্লী বাংলায় ফিরে আসার গল্পের কথা বলেছেন। রূপকথার গল্প শেষ হলে তবে নটিগাছটি মুড়িয়ে যায়। আলোচ্য কবিতায় আবহমান কাল ধরে মানুষের ঘরে ফেরার যে গল্প তিনি শোনান তা পুরনো নয় বলেই নটিগাছটি বুড়িয়ে ওঠে। আমাদের এই কুটিরে দেখছি মানুষের ঠাকুরালি। প্রসঙ্গ তাৎপর্য লেখো। মানুষের ঠাকুরালি অর্থাৎ মানবদেহে দেব মহিমা
দেবলীলার মহিমা, বাঙালি ঘরের সন্তান গৌরাঙ্গ, রামকৃষ্ণ প্রমুখ আমরা অবতার রূপে মান্য করি। তারা রক্ত মাংসের মানুষ হয়েও কর্মগুণে দেবত্ব অর্জন করেছে। আবার বাঙালির ভক্তি বিশ্বাসে দেবতা কখনো তাদের সন্তান ও সহচর করেছেন। তাদের সাধারণ মানুষের মতোই ঐশ্বর্যময় দেবতা জীবন অতিবাহিত করেছেন মানুষের সংস্পর্শে। কবি সত্যেন্দ্রনাথ দত্ত বাঙালির মহিমা প্রচারক আমরা কবিতায় বলেছেন যে আমাদের কুটিরেই ঈশ্বর স্বয়ং মানুষ রূপে আজীবন মানব ধর্ম পালন করেছেন। ঈশ্বরের নিকট কৃতজ্ঞ হইয়াছি। বক্তা কে? বক্তা কিন্তু বেগম রোকেয়া স্বয়ং। এই কৃতজ্ঞতার কারণ কি বলতো? এই কৃতজ্ঞতা লেখিকা বেগম রোকেয়া ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ, তাকে মানুষ হিসাবে সৃষ্টি করায়। তিনি মানুষ বলেই প্রকৃতিতে অগাধ বৈচিত্র্য আর অপরূপ সৌন্দর্য প্রাণ মস্তিষ্ক দিয়ে উপলব্ধি করতে পারেন। একদিকে অতলান্ত সমুদ্র, অন্যদিকে উদার পর্বতমালা, সৌন্দর্যময় প্রকৃতির এই বৈচিত্র্যে তার দর্শন পিপাসা শতগুণ বেড়ে যায়। এই সৌন্দর্য আস্বাদনকালে লেখিকার মন প্রাণ সমন্বয়ে সমস্বরে বলে ওঠে ঈশ্বর প্রশংসার যোগ্য, তিনিই ধন্য। প্রাচীন সব ভাষাই তাই। এই সব ভাষাই তাই বলতে কি বোঝানো হয়েছে? ইংরেজি ও বাংলা ভাষাকে ইংরেজি ও বাংলা কেন আত্মনির্ভরশীল নয়? নবনব সৃষ্টি প্রবন্ধে সৈয়দ মুজতবা আলী প্রাচীন সব ভাষাকেই আত্মনির্ভরশীল বলেছেন। প্রবন্ধিক ভাষাবিদ সৈয়দ মুজতবা আলী তার নবনব সৃষ্টি প্রবন্ধে বাংলা ভাষা সম্পর্কে এক সংক্ষিপ্ত মনোজ্ঞ আলোচনা করেছেন। তিনি সঠিক বিশ্লেষণ ও বাংলা ভাষাকে পরনির্ভরশীল ভাষা বলে উল্লেখ করেছেন। পৃথিবীর যে কোনো ভাষাই সজীব ও প্রাণবন্ত। ভাষা নদীর মতো প্রবাহমান। নব সৃষ্টিতেই লুকিয়ে থাকে ভাষার প্রাণ শব্দ। ভাষা কখনোই কোনো নতুন চিন্তা, অনুভূতি বা বস্তুর জন্য নবীন শব্দের প্রয়োজনে নিজের শব্দভাণ্ডারে রসদ পায় কিংবা নিজের শব্দভাণ্ডারে থাকা ধাতু বা শব্দকে অদল বদল করে প্রয়োজনীয় শব্দটিকে গড়ে নেয়। তখন সে ভাষা আত্মনির্ভরশীল ভাষার আখ্যা পায়। সংস্কৃত ভাষা তা করতে সক্ষম, তাই সে আত্মনির্ভরশীল। বাংলা ভাষার চাহিদা মেটাতে বাংলা শব্দভাণ্ডার সক্ষম নয়, ফলে তাকে অপ্রয়োজনে বিদেশি ভাষা থেকে শব্দ ঋণ গ্রহণ করতে হয়। নিজের প্রয়োজন নিজে মেটাতে পারে না বলেই বাংলা ভাষাকে স্বয়ংসম্পূর্ণ ও আত্মনির্ভরশীল ভাষা বলা যায় না। একই যা তা অনুগ্রহ। এ যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো, কার উক্তি? উদ্ধৃত অংশের মূল বক্তব্য লেখ। মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম নাটকের সংক্ষিপ্ত ও অনুদিত নাট্যাংশে ধীবর বৃত্তান্ত এই গৃহীত উদ্ধৃত উক্তিটির বক্তা হল নগররক্ষায় নিযুক্ত প্রথম রক্ষী সূচক। মাছের পেট থেকে রাজার নামাঙ্কিত রত্নখচিত বহুমূল্য একটি আংটি পেয়ে সাধারণ ধীবর বিক্রির চেষ্টা করেছিল, কিন্তু সেই সময় নগররক্ষায় নিযুক্ত রাজশালক দুই রক্ষী তাকে ধরে এবং বন্দি করে নিয়ে আসে রাজধানীতে। রাজশালক ধীবরের আংটি প্রাপ্তির ঘটনা রাজাকে জানালে প্রমাণ হয় রাজা আংটি পাওয়ার ব্যাপারে ধীবর যা বলেছে তা সত্যই। রাজা ধীবরকে মুক্তির নির্দেশ দেয়। তার সততার জন্য আংটির সমমূল্যের পারিতোষিক প্রদান করে। ধীবর রাজার এই দানকে তার অনুগ্রহ বলে স্বীকার করলেও ঈর্ষান্বিত সূচক উপরোক্ত মন্তব্যটি করেছিল। ধীবরের মুক্তির এবং পুরস্কৃত হওয়ার কথা সূচক মেনে নিতে পারেননি। তাই ধীবরের কথার সূত্রে তার মনের ভেতরে থাকা ঈর্ষা উক্তিতে প্রকাশ করেছে। থেকে তুমি আমার একজন বিশিষ্ট বন্ধু হলে। কে কিভাবে কার প্রিয় বন্ধু হয়ে উঠেছিল? আলোচ্য পঙ্কক্তিতে মহাকবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের বাংলা অনুবাদ ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে নেওয়া হয়েছে। নগররক্ষায় নিযুক্ত রাজশালক এবং একদিন ধীবর পরস্পরের বন্ধু হয়েছে। রাজ নামাঙ্কিত রত্নখচিত আংটি চুরির অপরাধে ধৃত ধীবরের কথার সত্যতা যাচাই করতে ও অপরাধীর শাস্তি জানতে রাজশালক রাজার কাছে গিয়েছিলেন। ধীবরের কথার সত্যতা নিরূপণ হওয়ায় রাজা তাকে পুরস্কৃত করে এবং মুক্তির নির্দেশ দেন। নিশ্চিত মৃত্যু থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য পারিতোষিক পরিমাণ দেখে নগর রক্ষীরা ঈর্ষান্বিত হয় এবং সামান্য ধীবর এই পুরস্কারের অর্ধেক দিয়ে দেয়
সেই রক্ষীদের যারা কিছু আগে ধীবরকে অপমান করেছিল। ধীবরের চরিত্রের সততা, দৃঢ়তা ও উদারতা মুগ্ধ করেছিল রাজশ্যালককে, তাই তাকে একজন বিশিষ্ট বন্ধু বলে স্বীকৃতি দিয়েছেন। দুশ্চিন্তায় রাতে আমার ঘুম হচ্ছে না। বক্তা কে এবং তার রাতে ঘুম না হওয়ার কারণ কি? সত্যজিৎ রায়ের লেখা স্বর্ণপর্ণী গল্পে আলোচ্য উক্তিটির বক্তা হলো ব্ল্যাক শার্ট এরিক ফ্রোম। এরিকের 1 মাস হলো একটি রোগ দেখা দিয়েছে, এপিলোপসি, অর্থাৎ বাংলায় যাকে বলে মৃগী রোগ। এই রোগ আচমকা আক্রমণ করে, তার ফলে মানুষ দাঁত মুখ খিচিয়ে অজ্ঞান হয়ে পড়ে। ডাক্তার দেখিয়েও ওষুধ খাওয়া সত্ত্বেও তার এই রোগ সারছে না, কারণ এটার চিকিৎসা সময় সাপেক্ষ। কাজের সময় তার এরকম রোগ দেখা দিলে তার আর চাকরি থাকবে না, এই দুশ্চিন্তায় তার ঘুম হচ্ছে না। অনেক সময় যাদের বুদ্ধি কম হয় তাদের সাহস বেশি হয়। কোন প্রসঙ্গে এমন মন্তব্য করা হয়েছে? এমন মন্তব্যের কারণই বাকি। সত্যজিৎ রায়ের বোমযাত্রীর ডায়েরি গল্পে প্রহ্লাদের সাহসিকতা সম্পর্কে বলতে গিয়ে শঙ্কু আলোচ্য উক্তিটি করেছে। সত্যজিৎ রায়ের বোমযাত্রীর ডায়েরি গল্পে প্রফেসর শঙ্কু লক্ষ্য করেছেন কম বুদ্ধির প্রহ্লাদ অনেক সময় বুঝে সাহসের পরিচয় দিয়ে ফেলেছে। একবার ল্যাবরেটরিতে একটা টিকটিকি শঙ্কুর বাইকর্নিক অ্যাসিডের শিশিটার ওপর পড়ে সেটা উল্টে দেয়। অ্যাসিডটা গড়িয়ে প্যারাডক্সাইড পাউডারের স্তূপটার দিকে এগিয়ে চলে। দুটোর পারস্পরিক সংযোগে যে ভীষণ বিস্ফোরণ হবে সেটা ভেবেই শঙ্কুর হাত পা অবশ হয়ে আসে। তখন প্রহ্লাদ ঘরে ঢুকে হাসি মুখে কিছু না বুঝেই হাতের গামছা দিয়ে অ্যাসিডটা মুছে ফেলে। 5 সেকেন্ডের জন্য বড় বিস্ফোরণের হাত থেকে বেঁচে যান প্রফেসর শঙ্কু। ভাব সম্প্রসারণটা দেখো। জীবনের মূল্য আয়ুতে নহে, কল্যাণ পুত কর্মে। মানুষ মরণশীল। জন্মগ্রহণ করলে জীবের মরণ অনিবার্য, এ সত্য অমোঘ। দেহের জীবনের পরিসমাপ্তি সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় মানুষের জৈবিক অস্তিত্ব। কিন্তু ব্যতিক্রমী মানুষ আছে যারা কল্যাণকর্মের মাধ্যমে মানুষের মনোজগতে অমর হয়ে থাকেন। সেখানেই তাদের মানব জীবনের সার্থকতা। এ পার্থিব জীবন ক্ষণস্থায়ী। জীবনের মূল্য নির্ধারিত হয় মানুষের কাজের ওপর। মানব সভ্যতা আজ যে শীর্ষে উঠেছে তার মূলে আছে বহু মানুষের কল্যাণকামী প্রচেষ্টা। মানুষ তার দীর্ঘ ও স্বল্প জীবনের মধ্যেই বহু প্রয়াস ও কর্ম সাধন করতে পারে। খুব স্বল্পায়ু জীবনের অধিকারীরাও বৃহৎ কর্মপ্রচেষ্টার মধ্যে দিয়ে পৃথিবীর মঙ্গল সাধন করে গেছেন। উদাহরণস্বরূপ স্বামী বিবেকানন্দ প্রমুখ মহান মনীষীর কথা উল্লেখ করা যেতে পারে। আসলে কল্যাণকর্মের মধ্যে দিয়েই মানুষ জীবন সার্থক হয়ে ওঠে। কেবল বেঁচে থাকার জন্য বেঁচে থাকে না, প্রত্যেকেরই উচিত কোনো না কোনো কর্মের মাধ্যমে জীবনকে সার্থক করে তোলা। তার ফলে জীবন শুধু নিষ্ফল সময় অতিবাহিত করার নামান্তর হয়ে বৃহত্তর মানব সমাজের সঙ্গে সংযোগের মাধ্যমে রূপান্তরিত হতে পারে। তাই জীবনের মূল্য কখনো আয়ুর দ্বারা নির্ধারিত হতে পারে না। আমরা পৃথিবীর যতটুকু সময় কাটাতে পারি তার মধ্যে কতটা কল্যাণকর কার্যে অংশে নিতে পারছি তাতেই নিহিত থাকে মানব জীবনের প্রকৃত সার্থকতা। এবার ভাবার্থটা দেখো। জীবনে যত পূজা হলো না সারা, জানি তাও হয়নি ধারা। যে ফুল না ফুটিতেও ঝরিল ধরণীতে, যে নদী মরুপথে হারালো ধারা, জানি তাও হয়নি হারা। জীবনে আজও যাহা রয়েছে পিছে, জানি তাও হয়নি মিছে। আমার অনাগত তোমার বিনা তরে বাজিছে তারা, জানি তাও হয়নি হারা। জীবনের সকল আন্তরিক প্রচেষ্টা পূর্ণত্ব পায় বাগানের না ফোটা ফুল, মরুপটে শুষ্ক হয়ে যাওয়া নদী। এসবের উপস্থিতি যেমন সত্য, তেমনই সত্য সবার পেছনে পড়ে থাকা মানুষের আন্তরিক প্রচেষ্টা, যার দ্বারা তারা একদিন না একদিন পূর্ণতাকে স্পর্শ করবেই। সারাংশ দেখো। বাল্যকাল হইতে আমাদের শিক্ষার সহিত আনন্দ নাই। যাহা কেবল নিজেকে আবশ্যক তাহা কণ্ঠস্থ করিতেছি, তেমন করিয়া কোনো মতো কাজ চলে মাত্র, কিন্তু মনের বিকাশ হয় নাই। হাওয়া খাইলে পেট ভরে না, আহার করিলে পেট ভরে, কিন্তু আহারেদি রীতিমতো হজম করিতে অনেকগুলি পাঠ্যপুস্তকের সাহায্যও আবশ্যক। আনন্দের সহিত পড়িতে পরিবার শক্তি অলক্ষিতভাবে বৃদ্ধি পাইতে থাকে।
গ্রহণ শক্তি, ধারণা শক্তি, চিন্তা শক্তি বেশ সহজে স্বাভাবিক নিয়মেই বল লাভ করে। যথার্থ শিক্ষা হলো তা যা আনন্দের স্পর্শে প্রাণময় হয়ে ওঠে। প্রাণময়তার পাশাপাশি যা পাঠ গ্রহণ শক্তি, ধারণ শক্তি ও চিন্তা শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। কেবলমাত্র পাঠ্যপুস্তকের মধ্যে শিক্ষাকে গণ্ডিবদ্ধ করলে প্রকৃত শিক্ষা ব্যাহত হবে। এবার দেখো, একটা গল্প লিখতে বলেছে। এই গল্পের কিছু কথা তুলে ধরা হয়েছে। যেমন একটা গ্রামের স্কুল, ছাত্ররা নিজেই সিদ্ধান্ত নিল পরীক্ষার হলে কেউ পাহারা দেবে না। পরীক্ষায় কেউ লিখলো, কেউ সাদা খাতা জমা দিল, কিন্তু কেউ অসৎ উপায় নিল না। শিক্ষকেরা খুব খুশি ও গর্বিত হলো। সব থেকে গর্ববোধ করলো ছাত্ররা। এখানে দেখো, সঠিক সিদ্ধান্ত আমরা দিয়েছি। গল্পটা তোমরা একবার পড়ে নেবে, খুব সহজ গল্প। হ্যাঁ, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? আর তোমরা কিন্তু এটার স্ক্রিনশট নিয়ে নাও। দেখো এখানে, আর নীতিবাক্যটা অবশ্যই তোমাদের লিখতে হবে। নীতিবাক্যটা কি বলেছে বলো তো? নীতিবাক্য বলেছে যে দেখো, অসৎ উপায় অবলম্বন করে জীবনে অগ্রসর হওয়া সম্ভব নয়। ঠিক আছে? তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা বেশি পরিমাণে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। ধন্যবাদ সকলকে।